মুম্বাইয়ের রাস্তায় মুষলধারে বৃষ্টির মধ্যে এক গৃহহীন ছোট মেয়ে তার হাত টাকা চাওয়ার জন্য নয়, বরং এক অপরিচিতের সাথে নিজের রুটির অর্ধেক অংশ ভাগ করে নেওয়ার জন্য বাড়িয়ে দিল। সে জানত না যে তার এই ছোট কাজ $1 বিলিয়ন সাম্রাজ্যকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনার শৃঙ্খলা শুরু করে দেবে। সেই ব্যক্তির মনে হয়েছিল যে তিনি সেই মেয়েটিকে সাহায্য করছেন, কিন্তু বাস্তবে সেই মেয়েটিই ছিল যে তাকে মিথ্যার জলাভূমি থেকে বের করে এনেছিল এবং এমন এক সত্য সামনে এনেছিল যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। সেই রুটির পেছনে কী লুকিয়েছিল এবং কেন সেই মেয়েটির এক নজর এক আর্থিক সাম্রাজ্যকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিল। মুম্বাইয়ের গরমের বৃষ্টি কোমল হয় না, এটি এমনভাবে ঝরে যেন আকাশ তার সমস্ত রাগ উগরে দিচ্ছে। দুপুরের ঝলসানো গরম এবং কখনো না ঘুমানো শহরের ধুলোকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। মেরিন ড্রাইভের ফুটপাতে জলের বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছিল, যা রাস্তার হলুদ আলোয় বাস্তবতাকে এক বিকৃত আয়নার মতো প্রতিফলিত করছিল। অর্জুন মালহোত্রা এক বন্ধ মুদি দোকানের সংকীর্ণ ছাদের নিচে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার সাদা শার্ট এখন শরীরের সাথে লেপ্টে গিয়েছিল, পুরোপুরি ভিজে আর কুঁচকে যাওয়া। তিনি এর তোয়াক্কা করছিলেন না। তার বাঁ হাত তখনও সেই ফোনটিকে শক্ত করে ধরেছিল, যা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, যখন তার ডান হাত আনমনে তার জ্যাকেটের পকেটে ছিল, যেখানে একসময় তার ছেলের বানানো এক আঁকাবাঁকা ছবি থাকত, যা তিনি এক অভ্যাসের মতো নিজের সাথে রাখতেন, যার কথা কেউ জানত না। 42 বছর বয়সে তিনি দেশের নেতৃস্থানীয় আর্থিক প্রযুক্তি কোম্পানির অধ্যক্ষ ছিলেন। মানুষ তাকে ডিজিটালাইজেশনের দুনিয়ার জাদুকর বলত, কিন্তু এই সময় তাকে এক সফল ব্যবসায়ীর বদলে এমন এক ব্যক্তি মনে হচ্ছিল যার আত্মাকে নিংড়ে নেওয়া হয়েছে। আজ ঠিক 1 বছর হল যখন তার প্রাক্তন স্ত্রী তার ছেলেকে নিয়ে লন্ডন চলে গিয়েছিল। যখন বিমান উড়ান দিল, তখন তিনি বিমানবন্দরের কাচের পাশে দাঁড়িয়ে থাকলেন এবং কিছু বলতে পারলেন না। না কোনো তর্ক, না কোনো মিনতি, শুধু তিনি বরাবরের মতো দেরিতে পৌঁছেছিলেন। টিনের ছাদে বৃষ্টির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। কিছু মোটরসাইকেল দ্রুত গতিতে বেরিয়ে গেল, যাতে জলের ঝাপটা ওপরের দিকে উঠল। কিন্তু অর্জুন সেখান থেকে সরলেন না। তার মাথা খালি ছিল, যেন দুঃখ তার সমস্ত চিন্তাকে অবরুদ্ধ করে দিয়েছিল। তখনই হঠাৎ আলোর এক খুব ছোট বৃত্তের মধ্যে এক ছোট্ট পা খুব ধীরে ভেতরে এলো। আঙ্কেল, আপনিও কি বৃষ্টিতে আটকে গেছেন? পাশ থেকে এক আওয়াজ এলো, এত পরিষ্কার আর হঠাৎ যে তিনি অনিচ্ছাকৃতভাবে পিছন ফিরে তাকালেন। প্রায় 10 বছরের এক মেয়ে তার পাশে দাঁড়িয়েছিল। ছোট শরীর, ভিজে চুল লেপ্টে আছে, রংচটা সুতির কাপড় শরীরের সাথে মিশে আছে। তার হাতে এক পাউরুটির অর্ধেক অংশ ছিল, যার ফিলিং অনেকটা কমে গিয়েছিল। আপনার কি খিদে পেয়েছে? আমি আপনাকে অর্ধেক অংশ দিতে পারি। তিনি জবাব দেওয়ার আগেই মেয়েটি পাউরুটির অর্ধেক অংশ তার দিকে বাড়িয়ে দিল। তার বড় কালো চোখে কোনো দ্বিধা ছাড়াই সততা জ্বলজ্বল করছিল। তোমার নাম কি? অর্জুন জিজ্ঞেস করলেন। দীর্ঘ সময়ের নীরবতার পর তার গলা ভারী হয়ে গিয়েছিল। আমার নাম অনন্যা, মেয়েটি জবাব দিল এবং হাসল, যাতে তার সামনের ভাঙা দুটো দাঁত দেখা গেল। আমার নানি বলতো যে মানুষ তখনই কাঁদে যখন তাদের খিদে পায় অথবা যখন তারা কাউকে খুব মিস করে। আপনি কেন কাঁদছেন? তিনি থমকে গেলেন। তোমার কেন মনে হলো যে আমি কাঁদছি? কারণ আপনার মুখ ঠিক তেমনই লাগছে যেমনটা আমার নানির মারা যাওয়ার সময় আমার হয়েছিল। অর্জুন অন্যদিকে ফিরে গেলেন এবং বৃষ্টির সাদা পর্দার মাঝখান দিয়ে যাওয়া গাড়িগুলোকে দেখার নাটক করতে লাগলেন। তিনি জানতেন না যে সেই মেয়েটি তার সজল চোখ দেখছে। আমার খিদে নেই বেটা, তিনি হাসার চেষ্টা করে বললেন, কিন্তু ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। খুব কম মানুষ এমন করে। অনন্যা তার কাঁধ ছাকাল এবং ফুটপাতের ধারে বসে পড়ল। সে তার পুরনো ছোট ব্যাগ থেকে কাগজের কিছু টুকরো, এক ছেঁড়া কমিক বুক আর কিছু ললিপপ টেস্ট করল। আপনি কি কাজ করেন? আমি প্রযুক্তি, কম্পিউটার আর ডেটা সম্পর্কিত কাজ করি। ও, তাহলে আপনি গণিতে খুব ভালো হবেন। অর্জুন হালকা হাসলেন। যখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল, এটি প্রথমবার ছিল। ঠিকঠাক আছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি স্কুল ছেড়ে দিয়েছি যখন থেকে আমার মা গায়েব হয়েছে। এই বাক্য অর্জুনের বুকে বিদ্যুতের মতো চমকে উঠল। গায়েব হয়েছে? হ্যাঁ, আমার মা এক বড় ইমারতে সাফাইয়ের কাজ করত। একদিন সাদা চুলের এক মহিলা যে খুব দামি কাপড় পরেছিল, সে আমার মাকে চকলেটের প্যাকেট দিয়েছিল।
সেই রাতে মা বলল যে তার মাথা ঘুরছে। পরের দিন স্যুট পরা কিছু লোক এলো আর বলল যে তারা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তারপর মা আর কখনো ফিরে আসেনি। অর্জুন অনুভব করলেন যে তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছে। ভয়ের কারণে নয়, বরং এই কাহিনী তার কাছে খুব চেনা মনে হচ্ছিল। তখন থেকে তুমি কার সাথে থাকো? কারো সাথে না। ওরা আমাকে অনাথাশ্রমে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই জায়গা খুব ভয়ঙ্কর ছিল। বড়রা রাগ করত আর বাচ্চারা নিজেদের মধ্যে মারামারি করত। আমি সেখান থেকে পালিয়ে এলাম, আর এখন যেখানে জায়গা পাই সেখানেই থাকি। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এই মেয়েটি মাত্র 10 বছরের ছিল, আর গত 6 মাস ধরে রাস্তায় একা থাকছে। তুমি প্রতি রাতে কোথায় ঘুমাও? বান্দ্রা ব্রিজের নিচে এক শুকনো জায়গা আছে, যেখানে বৃষ্টির জল আসে না। সাফাইকর্মী ভাইরা আমাকে চেনে, ওরা আমাকে তাড়িয়ে দেয় না। অর্জুন তার ব্যাগের বেল্ট শক্ত করে ধরলেন এবং লম্বা শ্বাস নিলেন। তোমার মতো মেয়ে রাস্তায় থাকা উচিত নয়। অনন্যা হঠাৎ গম্ভীর নজরে তার দিকে দেখল আর বলল, আপনারাও এখানে একা বসে কাঁদা উচিত নয়। এই জবাব তাকে নিরুত্তর করে দিল। তিনি হঠাৎ অনুভব করলেন যে তিনি ছোট হয়ে গেছেন। তার মন কোমল হয়ে গেল। সেই কথার মধ্যে এমন কিছু ছিল যা তার সেই সবচেয়ে সংবেদনশীল অংশকে ছুঁয়ে গেল, যা তিনি সব সময় লুকিয়ে রাখতেন। তুমি কি আমার সাথে রাতের খাবার খেতে চাইবে? আমার বাড়ি কাছেই। তোমার চিন্তা করার দরকার নেই, আমি খুব ভালো ম্যাগি বানাই। মেয়েটি মাথা নিচু করে তাকে খুঁটিয়ে দেখল। যদি আপনি খারাপ মানুষ হন, তুমি চিৎকার করতে পারো, আমার প্রতিবেশীরা তখনই ছুটে আসবে। অনন্যা হেসে ফেলল। ঠিক আছে তাহলে, আমি চলব, কিন্তু আমি শুধু 1 প্যাকেট ম্যাগিই খাব। আমার খুব দামি খাবার খাওয়ার অভ্যাস নেই। তিনি উঠে দাঁড়ালেন। চলো, আমার হাত ধরো। দুজনে সেই বৃষ্টির মধ্যে চলতে শুরু করলেন, যা তখনও থামেনি। বাইরে রাস্তা এখনও ভিজেছিল, আর গাড়িগুলো কোনো পরোয়া ছাড়াই চলে যাচ্ছিল। কিন্তু তার ভেতর কিছু একটা খুব হালকা কিন্তু স্পষ্টভাবে বদলে গিয়েছিল। যখন তারা সেই উঁচু ইমারতওয়ালা সোসাইটির দিকে মোড় নেওয়া ছোট গলিতে পৌঁছালেন, তখন অর্জুন হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার কি মনে আছে তোমার মা কোন ইমারতে কাজ করত? অনন্যা উপরের দিকে তাকাল। হ্যাঁ, আমার মনে আছে। সেই ইমারতের সামনে বড় অক্ষরে ভারত ফিনটেক লেখা ছিল, যা বান্দ্রা ব্রিজের কাছে আছে। অর্জুন থমকে গেলেন। সেটি তার কোম্পানির সদর দপ্তর ছিল। তার মেরুদণ্ড দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল, আর মাস কয়েকের মধ্যে প্রথমবার তিনি এক অস্পষ্ট কিন্তু খুব বাস্তব ভয় অনুভব করতে লাগলেন। অর্জুন মালহোত্রার অ্যাপার্টমেন্ট 23 তলায় ছিল। এক আলিশান এবং শান্ত এলাকা, যা নিজের সরুগোল থেকে একদম আলাদা ছিল। এই স্থান সুরুচপূর্ণ এবং সুসজ্জিত ছিল, কিন্তু তেমনই ঠান্ডাও, যতটা গত কয়েক বছর ধরে তার নিজের জীবন। অনন্যা বড় বড় চোখে ভেতরে এলো। তার হাত তখনও ব্যাগের ফিতাকে শক্ত করে ধরেছিল। সে কিছু সেকেন্ডের জন্য দরজাতেই দাঁড়িয়ে থাকল, যেন তার বিশ্বাস হচ্ছে না যে তার সামনের দৃশ্য বাস্তব। তুমি কি আগে স্নান করতে চাইবে? অর্জুন নিচু গলায় জিজ্ঞেস করলেন। গরম জল আছে, ওই বাঁ দিকের ঘরটি। অনন্যা মাথা নাড়ল আর ইতস্তত করে ভেতরে চলে গেল। তিনি তাকে তার এক পুরনো টি শার্ট আর এক মোটা তোয়ালে দিলেন, যাতে তখনও ফেব্রিক সফটনারের সুগন্ধ আসছিল। বাথরুমের দরজা বন্ধ হয়ে গেল, যাতে অ্যাপার্টমেন্টে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্জুন রান্নাঘরে গেলেন, গ্যাস চালালেন আর ফুটন্ত জলে নুডলস দিলেন। তার অন্যদের জন্য রান্না করার অভ্যাস ছিল না, কিন্তু আজ রাত সেটি গুরুত্বপূর্ণ ছিল না। বাথরুমে জল পড়ার অনবরত আওয়াজ আসছিল। তিনি চেয়ারে বসে পড়লেন, আনমনে নুডলসের পাত্র নাড়াতে থাকলেন। তার মাথায় মেয়েটির সেই কাহিনী বারবার ঘুরছিল, চকলেট দেওয়া সেই মহিলা আর তার মায়ের গায়েব হওয়া। আঙ্কেল, আমি রেডি। অনন্যার আওয়াজ তার পেছন থেকে এলো। অর্জুন ঘুরলেন। মেয়েটি এখন একদম আলাদা লাগছিল। চুল ধোয়া, এক ছোট মুখ আর পরিষ্কার কাপড়ে উজ্জ্বল চোখ। সে টেবিলে বসল আর তার সামনে রাখা গরম নুডলসের বাটি কৃতজ্ঞতা ধরা নজরে দেখতে লাগল। থ্যাংক ইউ আঙ্কেল, কোনো ব্যাপার না, গরম গরম খেয়ে নাও। অনন্যা খুব ধীরে ধীরে খাচ্ছিল, যেন তার ভয় ছিল যে এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্জুনও কিছু বললেন না, শুধু তাকে দেখতে থাকলেন। তার হৃদয়ের শূন্যতা ধীরে ধীরে শান্ত হচ্ছিল। আঙ্কেল, খেতে খেতে অনন্যা বলল, এখনই আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমার মা কোথায় কাজ করত, তাই না? হ্যাঁ, এমনি জিজ্ঞাসা করেছিলাম। সেটি ভারত ফিনটেক নামের এক খুব বড় ইমারত। আমার মা ওখানে সাফাই করত, অনেক উঁচু ফ্লোরে। মা বলতো যে মাঝে মাঝে সে মিটিং রুমে লোকেদের খুব জোরে জোরে কথা বলতে শুনত। অর্জুন থমকে গেলেন। তার হাত গ্লাসটিকে শক্ত করে ধরল। তোমার কি মনে আছে কোন ফ্লোর ছিল? আমার ঠিক মনে নেই,
কিন্তু মা বলতো যে সেই ফ্লোরে এক খুব বড় কাচের ঘর ছিল, যেখানে লোকেরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মিটিং করত। মা প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার সেই ঘর সাফাই করত। মা বলেছিল যে ওখানে এক সাদা চুলের ম্যাডাম ছিল, যে চশমা পরত আর খুব দামি কাপড় পরত, কিন্তু সে সবাইকে এমনভাবে দেখত যেন তারা ছোট বাচ্চা। অর্জুন গভীর শ্বাস নিলেন। ৪২ তলা স্ট্র্যাটেজিক মিটিং রুম, আর সেই মহিলা অন্য কেউ নয় বরং মীরা বর্ধন ছিল, যে গত ১৫ বছর ধরে তার ভাইস প্রেসিডেন্ট আর তার ডান হাত ছিল। তোমার মা তোমাকে এইসব কেন জানালো? অনন্যা তার কাজ ঝাঁকালো। মা বলেছিল যে কাউকে না জানাতে, কিন্তু আমি জানতাম যে মা ভয় পেত না। সেই দিন মা বলেছিল যে সেই ম্যাডাম তাকে খুব দামি চকলেট দিয়েছে। রাতে বাড়ি ফেরার পর মায়ের মাথা ঘুরতে লাগলো। পরের দিন কিছু লোক এলো আর মাকে হাসপাতালে নিয়ে গেল। আমি সারা রাত অপেক্ষা করলাম, কিন্তু মা ফিরে আসেনি। তোমার কি সেই লোকেদের মুখ মনে আছে যারা তোমার মাকে নিয়ে গিয়েছিল? শুধু এতটুকু মনে আছে যে তারা স্যুট পরেছিল আর তারা হাসছিল না। অর্জুন উঠলেন এবং জানলার দিকে চলে গেলেন। বাইরে বৃষ্টি কমে গিয়েছিল, কিন্তু আকাশ তখনও বিষণ্ণ ছিল। তার বুক ভারী হয়ে গিয়েছিল। অনেক কিছু অস্বাভাবিক ছিল। তখনই অনন্যা জিজ্ঞেস করল, আপনিও কি সেই ইমারতে কাজ করেন? হ্যাঁ, তিনি পেছনে ঘুরে জবাব দিলেন, আমিই সেই কোম্পানি বানিয়েছি। মেয়েটি তাকে পলক না ফেলে দেখল। তাহলে কি আপনি সেই সাদা চুলের ম্যাডামকে চেনেন? হ্যাঁ। এক মুহূর্তের নীরবতার পর অর্জুন গম্ভীর স্বরে বললেন, তুমি কি আজ রাতে এখানে শুতে পারো? আমি তোমার জন্য নতুন বিছানার ব্যবস্থা করব। যদি তুমি আবার স্কুলে যেতে চাও, তবে কাল সকালে আমি তোমাকে কাছের এক স্কুলে নিয়ে যাব। আপনার কি আমার কথায় বিশ্বাস আছে? হ্যাঁ, আমার বিশ্বাস আছে। অনন্যা প্রথমবার একটু আশ্বস্ত হয়ে হাসল। সে উঠল আর নিজের ব্যাগ গলায় জড়িয়ে নিল। আমি মেঝেতেও শুতে পারি, আপনি আমার জন্য এত চিন্তা করবেন না। অর্জুন তাকে এক ফোল্ডিং গদি আর এক পাতলা চাদর দিলেন। তার ধারণাও ছিল না যে বৃষ্টি থেকে বাঁচার জন্য শুরু হওয়াই এক সাধারণ সন্ধ্যা তার জীবনকে পুরোপুরি নাড়িয়ে দেওয়ার মতো কাহিনীর শুরু হবে। যখন মেয়েটি লিভিং রুমে গভীর ঘুমে আচ্ছন্ন হল, তখন অর্জুন তার স্টাডি রুমে গেলেন এবং কোম্পানির ইন্টারনাল সিস্টেমে লগ ইন করলেন। তিনি শান্তি দেবী নাম টাইপ করলেন। ডেটা সামনে এলো। এক অস্থায়ী চুক্তিতে সাফাই কর্মচারী। শুরু হবার তারিখ ৪ অক্টোবর, সমাপ্তির তারিখ ১৬ তারিখ। কারণ সুরক্ষা নিয়মের লঙ্ঘন। তার চোখ কুঁচকে গেল। কোম্পানির নিয়মে এই কারণ সাধারণত অত্যন্ত গুরুতর ক্ষেত্রে ব্যবহার করা হতো, যেমনটি গুপ্তচর বৃত্তি বা গোপনীয় নথি ফাঁস করা। তিনি মিটিংয়ের শিডিউল চেক করলেন। ১৫ তারিখে মীরা বর্ধনের ২ বিদেশি অংশীদারের সাথে এক গোপন মিটিং ছিল। তাদের সাথে কোনো সেক্রেটারি ছিল না। তার মাথায় এক বিচার স্পষ্টভাবে উদিত হল। যদি অনন্যা যা বলছে তা সত্যি হয়, তবে এটি কেবল এক ভুল বোঝাবুঝি ছিল না। অর্জুন ফোন তুললেন এবং ১ নম্বর ডায়াল করলেন। অন্যদিক থেকে কিছু রিং হলো, আর তারপর এক পুরুষের আওয়াজ এলো। হ্যালো, এত গভীর রাতে কে? সমীর, আমি অর্জুন মালহোত্রা বলছি। আরে অর্জুন, কি হলো? আমাকে কাল সকালে তোমার সাথে দেখা করতে হবে। এটি খুব ব্যক্তিগত আর জরুরি মামলা, আর আমি চাই যে তুমি এটি পুরোপুরি গোপন রাখো। কোন সময়? সকাল ৮টায় তোমার অফিসে। এত টেনশন? এটি কি কোম্পানি সম্পর্কিত? হতে পারে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। অর্জুন ফোন রেখে দিলেন। তিনি তার চেয়ারে পেছনের দিকে হেলে পড়লেন। তার নজর তখনও স্ক্রিনে আটকে ছিল। শান্তিদেবীর প্রোফাইল তখনও খোলা ছিল। ওপরে বাঁদিকে থাকা ছোট ছবিতে এক ভোলা মুখ আর ক্লান্ত চোখ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে কেবল এক সাফাই কর্মচারী ছিল, কিন্তু সম্ভবত সে তা শুনে ফেলেছিল যা তার শোনা উচিত ছিল না। অর্জুন উঠলেন, স্টাডি রুমের দরজা বন্ধ করলেন আর ব্যালকনিতে চলে গেলেন। রাতের হাওয়া এখন শান্ত ছিল, কিন্তু তার ভেতরে এক আলোড়ন শুরু হয়ে গিয়েছিল। তিনি অনুভব করছিলেন যে তিনি কোনো খুব বড় অন্ধকার আর সত্য জিনিসের দিকে এগোচ্ছেন। অনন্যা একা এর মোকাবিলা করতে পারবে না, কিন্তু যদি তার মাকে সত্যি চুপ করিয়ে দেওয়া হয়ে থাকে, তবে কাউকে এর দাম মেটাতে হবে। পরের দিন সকালে মুম্বাইয়ের আকাশে সূর্যের প্রথম কিরণ তো জ্বলজ্বল করছিল, কিন্তু অর্জুন মালহোত্রার মন যে কোনো তুফানি রাতের চেয়ে বেশি বিষণ্ণ এবং অন্ধকারে ডুবেছিল। তিনি অনন্যাকে বাড়ির কাছে একটি ছোট এবং পরিষ্কার পরিচ্ছন্ন দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় জলখাবার খাওয়ালেন, এবং তারপর তখনই নিজের পুরনো বন্ধু এবং নামকরা উকিল সমীরের দপ্তরের দিকে রওনা হয়ে গেলেন। সমীরের কার্যালয় বরাবরের মতো পুরনো বই, আইনি নথি এবং সদ্য তৈরি কফির কড়া গন্ধে ভরা ছিল। সমীর এখনও তার কোটের বোতাম ঠিক করছিল এবং নিজের টেবিলে বসেছিল। যখন সে অর্জুনের গম্ভীর এবং ক্লান্ত মুখ দেখল,
সে চিন্তা ভরা স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার অর্জুন, এত সকালে আর তোমাকে এত বিচলিত লাগছে কেন? এটা কি তোমার কোম্পানির সাথে যুক্ত কোনো গুরুতর বিষয়? অর্জুন একটি দীর্ঘশ্বাস নিলেন এবং কিছু না লুকিয়ে সব কিছু বিস্তারিত বলতে শুরু করলেন। অনন্যার সাথে সেই হঠাৎ হওয়া দেখা, তার মা শান্তিদেবীর রহস্যময়ভাবে নিখোঁজ হওয়া, সেই সাদা চুলের প্রভাবশালী মহিলা মীরা বর্ধন, চকলেটের ওই অদ্ভুত গল্প এবং ওই সন্দেহজনক বরখাস্তের রেকর্ড, যা কোম্পানির ডেটাবেস থেকে খুব চতুরতার সাথে মুছে ফেলা হয়েছিল। সমীর পুরো গল্পটি খুব মন দিয়ে শুনল, মাঝে মাঝে এসে কিছু নোট তৈরি করতে থাকল এবং অর্জুনের কথাগুলো বিশ্লেষণ করতে লাগল। যখন অর্জুনের কথা শেষ হল, তখন সমীর নিজের চেয়ারে পেছনের দিকে হেলে পড়ে বলল, অর্জুন, যদি এই মেয়েটি যা বলছে তা সত্যি হয়, তবে এটি কেবল চাকরি থেকে বের করে দেওয়া বা কোনো সাধারণ বিবাদ নয়। এটি সরাসরি সাক্ষীদের পথ থেকে সরিয়ে দেওয়া এবং কোনো বড় কর্পোরেট অপরাধ লুকানোর সংকেত। সমীরের চোখে একটি গাম্ভীর্য ছিল। সে আরও বলল, মীরা বর্ধন নিশ্চয়ই এমন কিছু করেছে যা সে চেপে রাখতে চায়, কিন্তু আমাদের অকাট্য প্রমাণ চাই, কারণ প্রমাণ ছাড়া আমরা তার উপর আঙুল তুলতে পারি না। অর্জুন তাকে অনন্যার মায়ের ওই গোপন ডায়েরির কথা বললেন, যাতে সে প্রতিদিনের ছোট বড় কথা রেকর্ড করত। সমীর তখনই নিজের টেবিল থেকে উঠে দাঁড়াল এবং বলল, ওই ডায়েরি আমাদের যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। ওটাই এই অন্ধকার রহস্য সমাধানের প্রথম সিঁড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হবে। তারা আবার অনন্যার সাথে দেখা করলেন, যে একটি ছোট পুরনো মিষ্টির দোকানে বসে শান্তভাবে তাদের অপেক্ষা করছিল। অর্জুন খুব কোমলতার সাথে তাকে জিজ্ঞেস করলেন যে তার কি মনে আছে তার মা ওই ডায়েরি কোথায় রেখেছিল। অনন্যা জানালো যে তার মা রোজ কাজ থেকে ফেরার পর তাতে কিছু লিখত, কিন্তু সে ওটা কখনো ঘরের ভেতর রাখত না, কারণ তার বিপদ অনুভব হতো। যখন তার মাকে ওই লোকেরা নিয়ে গেল, তখন অনন্যার ভয় লাগল যে কেউ ওটাও ছিনিয়ে নেবে। তাই সে ওই ডায়েরিটিকে তার পুরনো ভাড়াবাড়ির সিঁড়ির নিচে একটি গোপন কোণে সাবধানে লুকিয়ে রেখেছিল। তারা তিনজন তখনই বান্দ্রার ওই পুরনো এবং সংকীর্ণ এলাকায় পৌঁছালেন, যেখানে শান্তিদেবীর ওই পুরনো জীর্ণ বাড়িটি ছিল। বাড়ির দেওয়ালগুলো পুরনো হয়ে গিয়েছিল, প্লাস্টার খসে পড়ছিল এবং বাতাসে স্যাঁতসেঁতে গন্ধ ছিল। অনন্যা দ্রুত সিঁড়ির নিচের ওই অন্ধকার কোণে গেল এবং একটি আলগা ইট সাবধানে সরাল। সেখান থেকে সে প্লাস্টিকে মোড়ানো একটি পুরনো ব্যাগ বের করল, যার ভেতরে ওই খৈরি চামড়ার ডায়েরি সুরক্ষিত রাখা ছিল। অনন্যার চোখে একটি আশার আলো ছিল যখন সে বলল, এটাই ওই ডায়েরি মা, এতে সবকিছু লিখত। সমীর ডায়েরির পাতা উল্টালেন। শান্তিদেবী খুব পরিষ্কারভাবে তারিখ, মিটিংয়ের সময়, ঘরের নম্বর এবং সেখানে উপস্থিত লোকেদের নাম লিখেছিলেন। একটি পাতায় মীরা বর্ধনের স্পষ্ট উল্লেখ ছিল, যাতে লেখা ছিল যে মীরা ফোনে কাউকে বলছিল যে যদি ওই ব্যক্তি সহযোগিতা না করে তবে তাকে গুরুতর ফল ভোগ করতে হবে এবং তাকে গায়েব করে দেওয়া হবে। ডায়েরির শেষ পাতায় ওই দিনের বিবরণ ছিল যখন মীরা শান্তিদেবীকে চকলেট দিয়েছিল এবং তারপর তার প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করেছিল। ডায়েরির শেষ লাইনটি অর্জুনকে ভেতর থেকে একদম ঝাঁকিয়ে দিয়েছিল। যদি আমি ফিরে না আসি, তবে দয়া করে কেউ আমার মেয়ে অনন্যাকে সামলে নিও এবং তাকে বিচার পাইয়ে দিও। সমীর অনন্যার কাঁধে হাত রাখল এবং বলল যে সে খুব সাহসী মেয়ে। অর্জুনও সেই মাসুম বাচ্চাটিকে কথা দিল যে তারা তার মাকে অবশ্যই খুঁজে বের করবে এবং অপরাধীদের শাস্তি দেবে। যখন তারা সেই পুরনো বাড়ি থেকে বাইরে বেরোল, তখন আকাশ আবার কালো হয়ে গিয়েছিল, যেন কোনো নতুন তুফান আসতে চলেছে। পরের দিন যখন অর্জুন নিজের কার্যালয়ে পৌঁছাল, তখন সে প্রতিটি কর্মচারীর নমস্কার এবং প্রতিটি আনুষ্ঠানিক হাসির পেছনে একটি গভীর নিস্তব্ধতা ও রহস্য অনুভব করছিল। তার মনে হল কেউ আছে যে নিজের পুরো শক্তি দিয়ে সত্যিটাকে লুকিয়ে রাখছে। ৪২ তলায় পৌঁছাতেই তার সামনে পড়ল মীরা বর্ধন। মীরা সবসময়ের মতো তার সাদা চুলের খোঁপা, দামি চশমা এবং গ্রে স্যুটে দারুণ প্রভাবশালী কিন্তু শীতল দেখাচ্ছিল। সে হেসে অর্জুনকে জিজ্ঞেস করল, আমি শুনছি যে আপনি একটি অসটে বাচ্চাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এটি খুব মহৎ কাজ, কিন্তু আপনি কি তার আসল পরিচয় জানেন? অর্জুন তার চোখের দিকে তাকিয়ে জবাব দিল, মহৎ কাজ তো সেটা যা আমরা আমাদের কোম্পানির ভেতরের নোংরা পরিষ্কার করতে পারব মীরা, বিশেষ করে যেটা ৪২ তলায় লুকিয়ে আছে। মীরার হাসি এক মুহূর্তের জন্য থামল, কিন্তু সে তখনই নিজেকে সামলে নিল এবং অর্জুনকে সতর্ক করে দিয়ে বলল যে তার নিজের কাজে মন দেওয়া উচিত।
এরই মধ্যে তারা, যে অর্জুনের ব্যক্তিগত তদন্তকারী এবং অভ্যন্তরীণ তদন্ত প্রধান ছিল, একটি এনক্রিপ্টেড ইমেল পাঠালো যাতে চমকপ্রদ তথ্য ছিল। তারা প্রকাশ করল যে গত 2 বছরে ঠিক 3 জন মহিলা সাফাই কর্মীকে সুরক্ষা নিয়ম লঙ্ঘনের মিথ্যে অজুহাতে হঠাৎ বের করে দেওয়া হয়েছিল এবং তারা 3 জনেই 42 তলায় ডিউটি করত। তারা আরও জানালো যে তাদের মধ্যে একজন মহিলা কিরণ গত 1 বছর ধরে নিখোঁজ এবং তার পরিবার তাকে খুঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্জুন এবার বুঝে গিয়েছিল যে এটি কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি সুশৃঙ্খল এবং খাতারনাক ষড়যন্ত্র। সমীরও তার আর্থিক তদন্তে খুঁজে পেল যে ভারত ফিনটেকের মূল অ্যাকাউন্টগুলো ব্যবহার করে বিদেশের ভুয়ো কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকার মানি লন্ডারিং করা হচ্ছে এবং মীরা বর্ধনই এই সব লেনদেনের মূল কাণ্ডারি। তারা মীরার কেবিনের একটি গোপন রেকর্ডিংও উদ্ধার করল, যেখানে মীরা কাউকে বলছিল ওই শান্তিদেবী অনেক কিছু জানে, এর আগে যে সে মুখ খোলে তাকে চিরদিনের জন্য শান্ত করে দিতে হবে। দুপুরে মীরা অর্জুনকে একটি আলিশান হোটেলের ভিআইপি রেস্টুরেন্টে লাঞ্চে ডাকল, যাতে সে তাদের গতিবিধি বুঝতে পারে। ওখানকার পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ ছিল। মীরা সরাসরি অর্জুনকে হুমকি দিল যে যদি সে এই পুরনো কর্পোরেট রহস্য খুঁড়ে বের করার চেষ্টা করে, তবে এর পরিণাম পুরো কোম্পানির জন্য এবং বিশেষ করে ওই বাচ্চা অনন্যার জন্য খুব ভয়ানক হবে। অর্জুন তার মুখের ভয়টা চিনে নিল এবং বুঝে গেল যে তার তদন্ত সঠিক দিকেই যাচ্ছে। সেই সন্ধ্যায় অর্জুন বিবেক নামে এক ব্যক্তির সাথে একটি ছোট ক্যাফেতে দেখা করল, যার স্ত্রী কিরণ 1 বছর ধরে নিখোঁজ ছিল। বিবেক জানালো যে একজন সাদা চুলের মহিলা তার বাড়িতে এসেছিল এবং তার স্ত্রীকে ভয় দেখিয়েছিল। আর যখন অর্জুন মীরা বর্ধনের ফটো দেখালো, তখন বিবেক তখনই তাকে চিনে ফেলল। সেই রাতে অর্জুন সমীর এবং তারার সাথে মিলে একটি বিপজ্জনক কিন্তু নির্ণায়ক পরিকল্পনা বানালো। তারা ঠিক করল যে তারা মীরার বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়ায় এবং তাকে তার পরবর্তী চাল চালার সুযোগ দেবে না। বৃহস্পতিবার সকালে অর্জুন এবং তারা কোম্পানির ইন্টারনাল সার্ভারের মাধ্যমে মীরার কেবিনের ডিজিটাল নজরদারি সিস্টেম এবং গোপন রেকর্ডিং সিস্টেম সক্রিয় করে দিল, যাতে তার প্রতিটি অবৈধ যোগাযোগ এবং ষড়যন্ত্র রেকর্ড করা যায়। অর্জুন জানত যে যদি তারা ব্যর্থ হয়, তবে তারা নিজের কেরিয়ার এবং সম্মান সব হারাবে, কিন্তু অনন্যার মাসুম চোখে থাকা আশা তাকে এই বড় ঝুঁকি নেওয়ার সাহস দিয়েছিল। মীরা পরের দিন বিদেশি বিনিয়োগকারীদের সাথে একটি বড় মিটিং করতে চেয়েছিল, যাতে সে কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং নিজের কালো কাজগুলো চিরদিনের জন্য ধামাচাপা দিতে পারে। অর্জুন এবার মনস্থির করে নিয়েছিল যে সে ওই মিটিংয়ে মীরার সব অপরাধের খতিয়ান সবার সামনে রেখে দেবে, তার দাম যাই হোক না কেন। শুক্রবার সকাল 6টায় অর্জুন মালহোত্রা নিজের অন্ধকার অফিসে একা দাঁড়িয়েছিল। কেবল টেবিল ল্যাম্পের আলো তার চিন্তিত মুখে ফুটিয়ে তুলছিল। তার সামনে স্ক্রিনে ভারত ফিনটেকের আভ্যন্তরীণ সিস্টেম, সার্ভার এবং ডেটা ম্যাপ খোলা ছিল। অন্য পাশ থেকে হেডফোনে তারার আওয়াজ এলো, সার্ভেলিয়েন্স সিস্টেম তৈরি আছে। এখন থেকে মীরা বর্ধনের ঘর থেকে বাইরে যাওয়া প্রতিটি ইমেল ব্যাকআপ সার্ভারে কপি হয়ে যাবে। আমরা মিটিং রুমের গোপন রেকর্ডিংও চালু করে দিয়েছি। যেমনই সে নিজের কম্পিউটার খুলবে, সিস্টেম প্রথম 15 মিনিটের ভিডিও রেকর্ডিং নিজে থেকেই শুরু করে দেবে। অর্জুন গম্ভীর গলায় বলল, ঠিক আছে, কাল সকালে তার হংকংয়ের বিনিয়োগকারীদের সাথে মিটিং আছে। আমার পুরো কথা রেকর্ড চাই। তারা ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি এই সপ্তাহে যেতে চান? অর্জুন জবাব দিল, তুমিই বলেছিলে যে প্রমাণ কম আছে, তাই আমি প্রমাণ জোগাড়ে সাহায্য করছি। একই সময়ে 42 তলায় মীরাবর্ধনও প্রস্তুতি নিচ্ছিল। সে সুন্দর ফোল্ডার এবং রঙিন স্লাইড তৈরি করেছিল, যাতে কোম্পানির অধিগ্রহণের শর্তগুলো খুব সাবধানে লেখা ছিল। সে জানত যে যদি কালকের মিটিং সফল হয়, তবে ভারত ফিনটেকের পুরো নিয়ন্ত্রণ তার হাতে চলে আসবে। সে আইনি বিভাগকে ফোন করে সকাল 10টার মধ্যে মালিকানা হস্তান্তরের নথিপত্র তৈরি রাখার আদেশ দিল। সেই সন্ধ্যায় অর্জুনের অ্যাপার্টমেন্টে নিস্তব্ধতা ছিল। অনন্যা টেবিলে বসে ঠান্ডা নুডলসের দিকে তাকিয়েছিল। আঙ্কেল, আপনি কি কাল আবার সারাদিন বাইরে থাকবেন? অনন্যা জিজ্ঞেস করল। অর্জুন জলের গ্লাস ভরতে ভরতে বলল, হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, যা তোমার মা আর তোমার সাথে জড়িত। অনন্যা চোখ নিচু করল। যদি আপনি খুব ক্লান্ত হয়ে থাকেন, তবে আমি আবার আমার পুরনো জায়গায় ফিরে যেতে পারি। আমি আপনাকে বিরক্ত করতে চাই না। অর্জুন তার কাঁধে হাত রাখল। কাউকে তোমাকে আবার রাস্তায় পাঠানোর অধিকার দেওয়া হয়নি। এখন থেকে এটাই তোমার বাড়ি, বুঝেছ? শুক্রবার সকাল 9:50 42 তলার ভিআইপি মিটিং রুম। মীরা বর্ধনের সাথে হংকংয়ের 2 জন বিনিয়োগকারী এবং বোর্ডের 3 জন সদস্য বসেছিল। মীরা পেশাদার হাসির সাথে বলল, আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ।
আজকের মিটিংয়ের উদ্দেশ্য হল ভারত ফিনটেকের নেতৃত্বের পুনর্গঠন করা। তখনই দরজা খুলল এবং অর্জুন মালহোত্রা, উকিল সমীর এবং তারার সাথে ভেতরে দাখিল হল। দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি, অর্জুন শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল। কিন্তু আমার মনে হল যখন কেউ আমার চেয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তখন আমার এখানে থাকা দরকার। মীরার হাসি ফ্যাকাশে হয়ে গেল। আপনি একটি ব্যক্তিগত মিটিংয়ে বাধা দিচ্ছেন এবং আমি বর্তমান চেয়ারম্যান। অর্জুন তারাকে ইশারা করল এবং প্রজেক্টরে একটি ভিডিও চলতে লাগল। মীরার আওয়াজ প্রতিধ্বনিত হল। যদি সে সহযোগিতা না করে তবে তাকে বুঝিয়ে দাও যে নিখোঁজ হওয়া কাকে বলে। তাকে চুপ করানোর জন্য 1 সপ্তাহ যথেষ্ট। পুরো রুম স্তম্ভিত হয়ে গেল। সমীর দাঁড়িয়ে বলল, আমাদের কাছে মানি লন্ডারিং এবং ভুয়ো বিদেশি কোম্পানির সাথে জড়িত অবৈধ লেনদেনের পোক্ত প্রমাণ আছে। মীরা চেয়ারের হাতল শক্ত করে ধরে চিৎকার করে উঠল, এটা বেআইনি, আপনারা আমার অফিসের ওপর গোয়েন্দাগিরি করেছেন। সমীর জবাব দিল, বোর্ড আমাদের অভ্যন্তরীণ তদন্তের অধিকার দিয়েছিল এবং এটি পুরোপুরি আইনি প্রক্রিয়ার অধীনে। তারা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে বলল, এই যে 3টি অবৈধ লেনদেনের প্রমাণ যা আপনার গোপন মিটিংয়ের তারিখগুলোর সাথে মিলে যায়, এবং এই টাকা কেম্যান আইল্যান্ডসের একটি ভুয়ো কোম্পানিতে গিয়েছে। বিনিয়োগকারীরা সাথে সাথে হাত গুটিয়ে নিল এবং জানালো যে তারা অপরাধী নেতৃত্বের সাথে কাজ করতে পারবে না। অর্জুন মীরার কাছে গিয়ে জিজ্ঞেস করল, যদি এসব মিথ্যে হয় তবে আপনি এত ভয় পাচ্ছেন কেন? তখনই অর্জুনের ফোন বেজে উঠল এবং পুলিশ অফিসার করণের আওয়াজ স্পিকারে এলো। আমাদের কাছে মীরাবর্ধনের অফিসে তল্লাশি করার ওয়ারেন্ট আছে, আমাদের টিম পৌঁছে যাচ্ছে। বোর্ডের সদস্যরা মীরাকে ফেলে রেখে যেতে লাগল। তখনই তারার ফোন বাজল এবং তার মুখ সাদা হয়ে গেল। একটা সমস্যা আছে, মনিটরিং সিস্টেম মীরার ফোন থেকে থানের একটি বেসরকারি মানসিক হাসপাতালে করা একটি কল ধরেছে। অর্জুন চমকে উঠে জিজ্ঞেস করল, কার নামে? তারা স্ক্রিনের দিকে তাকালো। 3 মাস আগে একজন অজ্ঞাত পরিচয় মহিলা রোগীকে ভর্তি করা হয়েছিল এবং রেকর্ডে তার নাম সুনিতা লেখা আছে। অর্জুন তারার দিকে তাকালো। ওই নাম শান্তি দেবীর ছদ্মনাম, যখন তাকে শেষবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দুপুরে মীরাবর্ধনকে হেফাজতে নিয়ে নেওয়া হলো এবং অর্জুন মালহোত্রা, সমীর ও তারা দক্ষিণাঞ্চলের অপরাধ তদন্ত ব্যুরোর কার্যালয়ে পৌঁছাল। টেবিলে থানের সেই মানসিক হাসপাতালের ফাইল ছিল। অফিসার করণ জানালো, সুনিতাকে 17 তারিখে ভর্তি করা হয়েছিল, ঠিক সেই দিন যেদিন শান্তিদেবী নিখোঁজ হয়েছিলেন। ভর্তি করার ফর্মে ভারত ফিনটেকের মোহর আছে। অর্জুন রাগের সাথে বলল, আমার কোম্পানিতে মীরা ছাড়া কারও এটা করার অধিকার ছিল না। তারা ফাইল উল্লেখন্য, এটা একটা পুরনো চাল। রোগীকে মিথ্যে নামে ভর্তি করো, তাকে ভারী ড্রাগের ঘরে রাখো, যাতে সে কারো সাথে যোগাযোগ না করতে পারে। অর্জুন বিনা দ্বিধায় বলল, আমি তল্লাশির আদেশের জন্য প্রয়োজনীয় কাগজে এখনই সই করব। 2 ঘণ্টা পর তারা থানের ছায়া মানসিক হাসপাতালের পেছনের গেটে ছিল। পুলিশের টিমের সাথে তারা ভেতরে ঢুকল। হাসপাতালের ডিরেক্টর ডক্টর স্যাম তাদের থামানোর চেষ্টা করল। এটি একটি চিকিৎসা কেন্দ্র, আপনারা এভাবে আসতে পারেন না। করণ ওয়ারেন্ট দেখালো, আমাদের এখানে কাউকে অবৈধভাবে বন্দী করে রাখার সন্দেহ আছে। তারা 2য় তলায় পৌঁছল। করিডরে নিস্তব্ধতা এবং ওষুধের তীব্র গন্ধ ছিল। রুম নম্বর 205। যেমনই দরজা খুলল অর্জুন থমকে গেল। ঘরে একজন দুর্বল মহিলা জানলার পাশে বসেছিল। তার চোখ বসে গিয়েছিল এবং চুল ছোট করে কাটা ছিল। অর্জুন তার কাছে হাঁটু গেড়ে বসল। শান্তিদেবী, আমি অর্জুন, আমি আপনার মেয়ে অনন্যার খেয়াল রাখছি। সে সুরক্ষিত আছে এবং আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তার ঠোঁট থেকে খুব ধীরে আওয়াজ বেরোল, অনন্যা। ডাক্তাররা জানালেন যে প্রচুর পরিমাণে নেশার ওষুধ দেওয়ার কারণে তাকে সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। সেই রাতে হাসপাতালের বিছানার পাশে বসে অর্জুন শান্তিদেবীকে ঘুমাতে দেখল। সমীর বলল, এই মামলা খুব বড় হতে চলেছে, অবৈধভাবে বন্দী রাখা, জালিয়াতি এবং বিষ দেওয়া। অর্জুন বলল, আমি কাল অনন্যাকে এখানে নিয়ে আসব, যাতে সে বিশ্বাস করতে পারে যে তার মা তাকে কখনো ছেড়ে যায়নি। যখন অর্জুন বাড়ি পৌঁছাল, অনন্যা ড্রয়িং করছিল। সে জিজ্ঞেস করল, আপনি কি মাকে খুঁজতে গিয়েছিলেন? অর্জুন তাকে জড়িয়ে ধরল। কাল তুমি তোমার মায়ের সাথে দেখা করবে। অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এটি স্বস্তির চোখের জল ছিল। কিন্তু তখনই অর্জুনের ফোনে একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে আসা মেসেজে ভাইব্রেশন হল। আপনার কি মনে হয় যে সব শেষ হয়ে গিয়েছে? শনিবার সকাল 8টায় ভারত ফিনটেক কর্পোরেট অফিসের 42 তলা সাদা আলোয় ভেসে যাচ্ছিল। ওখানকার পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল এবং প্রতিটি জিনিস খুব গুছিয়ে রাখা ছিল।
কিন্তু বাতাসে একটি অব্যক্ত ভয় বিরাজ করছিল। অর্জুন মালহোত্রা সবার আগে ভেতরে এলো। তার চোখে একটি আলাদা দৃঢ়তা ও শীতলতা ছিল। তার পিছনে উকিল সমীর এবং তারা ছিল, যাদের কাছে মানি লন্ডারিং এবং অপহরণ সংক্রান্ত প্রমাণের একটি রূপলি পেন ড্রাইভ ছিল। ধীরে ধীরে বোর্ডের অন্য সদস্যরাও আসতে লাগল। তারা সবাই অভ্যন্তরীণ তদন্ত এবং মীরাবর্ধনের হঠাৎ নিখোঁজ হওয়া নিয়ে আলোচনা করছিল। তখনই দরজা খুলল এবং মীরাবর্ধন প্রবেশ করল। সে এখনও আগের মতোই প্রভাবশালী এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, যেন সে কাউকে ভয় পায় না। সে খুব সহজভাবে সবাইকে অভিবাদন জানালো এবং বলল যে সে কোম্পানির স্থিতিশীলতার জন্য এখানে এসেছে। অর্জুন কিছু না বলে তারাকে ইশারা করল এবং প্রজেক্টরে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টের শিরোনাম ফুটে উঠল। অর্জুন স্পষ্ট ভাষায় বলল যে গত ৩ সপ্তাহ ধরে তারা কোম্পানিতে হতে থাকা আর্থিক অপরাধ এবং একজন কর্মচারীর সন্দেহজনক নিখোঁজ হওয়ার তদন্ত করছিল। সে জানালো কিভাবে ক্ষমতার অপব্যবহার করে রেকর্ড বদলানো হয়েছিল এবং শান্তি দেবীকে একটি মানসিক হাসপাতালে মিথ্যে নামে বন্দী করা হয়েছিল। যেমনই তারা রেকর্ডিং প্লে করল, মীরার সেই ভয়ানক আওয়াজ প্রতিধ্বনিত হল, যাতে সে শান্তি দেবীকে চিরদিনের জন্য চুপ করানোর কথা বলছিল। বোর্ডের সদস্যদের হোশ উড়ে গেল যখন তারা ৫০ কোটি টাকার সন্দেহজনক ট্রানজ্যাকশন দেখল, যা কেম্যান আইল্যান্ডসের একটি ভুয়ো কোম্পানিতে পাঠানো হয়েছিল। মীরা নিজেকে বাঁচানোর চেষ্টা করল এবং বলল যে সে কেবল কোম্পানিকে বাঁচাচ্ছিল, কিন্তু অর্জুন তার কম্পিউটারের আইপি অ্যাড্রেস এবং মূল ডেটা সার্ভারের প্রমাণ সামনে রেখে দিল। বোর্ডের সদস্যরা তক্ষুনি মীরার বিরুদ্ধে ভোট দিল এবং তাকে তার পদ থেকে সরিয়ে দিল। তক্ষুনি পুলিশ ভেতরে এলো এবং মীরাবর্ধনকে গ্রেফতার করে নিল। কিন্তু মীরা যাওয়ার সময় অর্জুনকে সতর্ক করে গেল যে এটি এখনও শেষ হয়নি। মীরা চলে যাওয়ার পর অর্জুন একটি বেনামি মেসেজ পেল যে মীরা তো কেবল একটা মুখোশ ছিল, আসল খেলোয়াড় অন্য কেউ। এরপর অর্জুন, তারা এবং সমীর শান্তিদেবীকে বাঁচানোর পরিকল্পনা বানাল। তারা রাতের অন্ধকারে সেই গোপন হাসপাতালে প্রবেশ করল, যেখানে শান্তিদেবীকে সুনিতা নামে রাখা হয়েছিল। সমীর একজন ডাক্তারের বেশ ধরে ওয়ার্ড নম্বর ৬০৯-এ প্রবেশ করল এবং শান্তিদেবীকে অনন্যার ফটো দেখাল। শান্তিদেবীর চোখে চেনার এক চমক এলো এবং সে ধীরে ধীরে বিড়বিড় করল, অনন্যা। খুব সাবধানে তারা তাকে সেখান থেকে বের করল এবং একটি সুরক্ষিত স্থানে পৌঁছাল, যেখানে তার দেখাশোনার জন্য ডাক্তার মোতায়েন ছিল। অর্জুন জানতে পারল যে সেই বেনামি মেসেজ পাঠানো ব্যক্তি আর কেউ নয়, বরং কোম্পানির চেয়ারম্যান ধনরাজ চৌহান। পরের দিন সকালে অর্জুন ৩৯ তলায় ধনরাজ চৌহানের সাথে দেখা করল এবং তার সামনে সব প্রমাণ রেখে দিল। ধনরাজ স্বীকার করল যে সে মীরার কার্যকলাপ সম্পর্কে জানত, কিন্তু কোম্পানিকে ডোবার হাত থেকে বাঁচাতে সে চুপ ছিল। সমীর ধনরাজকে মনে করিয়ে দিল যে তার চুপ থাকা একজন নির্দোষ মহিলার জীবন বিপদে ফেলেছিল। অর্জুন নিজের পদত্যাগ পত্র জমা গেল এবং বলল যে সে আর এমন জায়গায় কাজ করতে পারবে না যেখানে ন্যায়ের ওপরে সম্মানকে রাখা হয়। ১ মাস পর মুম্বাইয়ের শহরতলির একটি ছোট বাড়িতে শান্তিদেবী তার মেয়ে অনন্যার সাথে বসেছিল। তার চোখে এখন স্বস্তি ছিল এবং সে আবার হাসতে শিখছিল। অর্জুন দূর থেকে তাদের দেখছিল এবং তার হাড়ের মধ্যেও একটি বড় জয় অনুভব হচ্ছিল। মীরাবর্ধনের জেল হল এবং ধনরাজ কর্পোরেট জগৎ থেকে অবসর নিল, কিন্তু অর্জুনের নাম কোনো খবরের কাগজে এলো না। আজকেও শহরে মানুষ সেই ছোট মেয়ে অনন্যা এবং সেই অচেনা ব্যক্তির গল্প শোনায়, যারা এক প্রবল বৃষ্টির রাতে হাত মিলিয়েছিল এবং একটি দুর্নীতির সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। অর্জুন তার মৃত ছেলের পুরনো ছবিতে চুমু খেয়ে ধীরে ধীরে বলল, আমি ফিরে এসেছি বাবা, আমি আবার একজন ভালো মানুষ হয়ে গিয়েছি। এইভাবে এক পাউরুটি থেকে শুরু হওয়া এই সফর বিশ্বাস, সংগ্রাম এবং একটি ভেঙে যাওয়া পরিবারের পুনর্জন্মের সাথে সমাপ্ত হল। আপনি পৃথিবীর কোন কোণ থেকে আমাদের সাথে যুক্ত আছেন? আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোথায় থেকে। সাথে অর্জুন এবং অনন্যার এই হৃদয়স্পর্শী গল্পটি কেমন লাগলো? আমাদের আশা যে এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং আপনাকে অনুপ্রাণিত করেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি যেখানেই থাকুন সবসময় সুস্থ, সুরক্ষিত এবং শান্ত থাকুন। আপনার এবং আপনার পরিবারের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শান্তির প্রার্থনা। যদি আপনার কাছেও এমনই কোনো অনুপ্রেরণামূলক, আকর্ষণীয় বা সত্যি গল্প থাকে, তবে তা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে বাকিরাও তা শুনতে পারে এবং অনুপ্রেরণা নিতে পারে। আপনাদের চিন্তাধারা এবং গল্পের জন্য আমাদের অধীর অপেক্ষা খাটবে।